হিংসুটে তো ছিলি না ইস্যু। আমার দুই মেয়ের খাওয়ানো দেখে এখন হিংসে করছিস? আয় হা কর। ঈশিতা মুখ ভার করেই ছিল, তবে মায়ের হাসি দেখে হেসে ফেলে, তারপর আবার চুপচাপ খেতে শুরু করে। রুহি এতক্ষণে কিছু বলেনি, মুখটা কুঁচকে বসেছিল। হঠাৎ চোখে পানি নিয়ে বলে ফেলে, আর আমি, আমায় কেউ খাওয়ায় না কেন? এবার হৈমন্তী উঠে গিয়ে কান্নারত মেয়েটার মুখে নিজ হাতে খাবার তুলে দেয়। রুহির চোখের পানি শুকিয়ে যায়, মুখে তৃপ্তির হাসি। বাড়ির ভেতরে এমন শান্ত দৃশ্য, এমন মমতার মুহূর্ত, আর বাইরের চিল্লাচিল্লির আওয়াজ যেন এখানকার আবহ থেকে আলাদা এক জগতে। চারিদিকে রাত ঘনিয়ে এসেছে, আকাশ জুড়ে জলজলে তারা। ঢাকার মধ্যে অর্ণবদের বাড়ি হওয়ার কারণে বিয়েটা রাতেই সম্পূর্ণ করা হয়েছে। বাড়ির চারপাশে আলোর ঝলমল করছে, তবুও যেন কোথাও এক অদৃশ্য বিষণ্ণতা জমে আছে। উৎসবের শেষ ভাগে এসে প্রতিটা হাসির আড়ালে যেন লুকিয়ে আছে অশ্রু ভেজা বিদায়। তাহসিন এক পাশে দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে উঠেছে অনেক আগেই। পাশে হৈমন্তী দাঁড়িয়ে আছে, স্পষ্ট বোঝা যায় কতটা বেদনার ভেতর দিয়ে তিনি যাচ্ছে। তাহসিন হৈমন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেন সেই জড়ানোতেই সব কিছু বলে দিতে চাইছে। ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রতিশ্রুতি আর অব্যক্ত যন্ত্রণা। অর্ণব কাছেই দাঁড়িয়ে, মাথার পাগড়িটা খুঁড়ে হাতে ধরে রেখেছে, মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। তাহসিনের কান্না সহ্য করতে পারছে না সে। বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, যেন চুপ করে বলছে, ভাই শক্ত থাক। তাহসিন এবার মাকে ছাড়ে। হৈমন্তীর চোখে পানি নিয়েই তাহসিনের মাথায় হাত রাখে, তারপর একে একে পরিবারের সবার কাছে এগিয়ে যায় বিদায়ের জন্য। প্রতিটি আলিঙ্গন, প্রতিটা বিদায় বাক্যের যেন জমে উঠেছে একটি ছোট জীবনের হাজারো অনুভব। সব শেষে তাহসিন এসে দাঁড়ায় ইচ্ছের সামনে। ইচ্ছে চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ, তার কান্না যেন থামছে না। তাহসিন এক হাতে দিয়ে ইচ্ছের মুখটা তুলে নেয়, তারপর নিঃশব্দে নিজের বুকে টেনে নেয়। তাহসিন কিছু না বলে চুপ থাকে কিছুক্ষণ, শুধু শক্ত করে জড়িয়ে রাখলো তার ছোট্ট বোনটাকে। ইচ্ছেও একইভাবে দু হাতে তাহসিনকে আঁকড়ে ধরে, যেন বলছে, আরো একটু থাকো আপু, আর একটু। তাহসিন নিচু গলায় ফিসফিস করে, এবার যেতে হচ্ছে ছোট। ইচ্ছে কান্না গলায় জবাব দিল না, শুধু কেঁদেই গেল। তাহসিন বুঝলো এই মেয়েটা একটাও কথা বলবে না, কারণ বললে হয়তো কান্না থামানো যাবে না। আর কিছুক্ষণ চুপ থেকে তাহসিন বলে, আমার ভাইয়ের আমানত রক্ষা করবি ইচ্ছে। দুনিয়ার বুকে আসার আগ পর্যন্ত নিজের সম্পূর্ণ খেয়াল রাখবি, একটিও নিজের ওপর অবহেলা করবি না। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হাসি, সব যেন থাকে ঠিকঠাক। এবার অর্ণব এগিয়ে আসে, হাতে ধরা পাগড়িটা চেপে ধরে বলে, তাহসিন, গাড়ি রেডি, সময় হয়ে গেছে। তাহসিন শেষবারের মতো ইচ্ছের মাথায় হাত রেখে বলে, ভুল করিস না ছোট, তোকে আমি বিশ্বাস করি। অর্ণব আরেকবার তাকায় তাহসিনের দিকে, তারপর ইনস্ট্যান্ট গাড়ির দরজা খুলে দেয়। তাহসিন একবার পেছনে ফিরে তাকায়, মা বাবা, ইচ্ছে, ছোট বোনেরা সবাই একসাথে দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে তাহসিন শেষবারের মতো হাত তোলে, তারপর আস্তে করে দরজা বন্ধ করে দেয়। গাড়ি স্টার্ট নেয়, মৃদু শব্দে চলতে শুরু করে। একটু পরেই তালুকদার বাড়ির সীমানা ছড়িয়ে ফাঁকা রাস্তায় ঢুকে পড়ে গাড়িটা। বিদায় শেষে পরিবারের সবাই এক এক করে ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছে লিভিং রুমে। নতুন অতিথির বিদায় নেওয়ার পর চারিদিকে শান্ত আলো, আধারির মাঝে শুধু টিভির শব্দ ভেসে আসছে। কালকের বৌভাত নিয়ে আলোচনা করছে দু কর্তা, রফিক তালুকদার আর ইয়ানেত সাহেব পাশে বসে, তাদের সহধর্মীরা সহ টিন্নরা। অন্যদিকে ঈশিতা, ইচ্ছে আর রুহি বসেছে নিচু টেবিল ঘিরে, সামনে রাখা ডিমের ডেভিল, চিংড়ির চপ আর পনিরের গ্লাস। টিভিতে চলছে পুরনো কোনো বাংলা সিনেমা, সবাই মন দিয়ে দেখছে। রুহি মাঝে মাঝে হাসছে। ঈশিতা ইচ্ছের দিকে তাকিয়ে বলছে, এই সিনটা দেখ, হুবহু তোকে লাগছে। ইচ্ছে হেসে হাত উঁচিয়ে ইশারা করে, চুপ করো তো, মা শুনলে ভাববে আমি নায়িকা হবার স্বপ্ন দেখি। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। শব্দটা এতটাই তীব্র নীরবতাকে কেটে দেয়, যেন সকলেই এক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে থাকে। রফিক তালুকদার উঠে দাঁড়ায়, কিন্তু তার আগেই রাভিদ বলে, আঙ্কেল আপনি থাকুন, আমি দেখছি কে এসেছে। রাদীপ উঠে দ্রুত সদর দরজার দিকে এগিয়ে যায়, ভারী পায়ে দ্রুত এগিয়ে গিয়ে দরজার নখ ঘুরিয়ে খোলে।
দরজা খুলতেই রাদীপ থমকে যায়। তার চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল দৃশ্য। তালুকদার বাড়ির ঠিক সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে 15টিরও বেশি কালো গাড়ি। প্রতিটি গাড়ি চকচকে, একই ধরনের, যেন বিশেষভাবে পরিকল্পিত। এই দৃশ্য দেখেই রাদীপের মুখ গম্ভীর হয়ে আসে। তার চোখে এবার স্থির হয় সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে। জ্যাকসন কোল, গম্ভীর কঠোর মুখবয়, চোখে কড়া সিদ্ধান্তের ছাপ, কালো স্যুট পরা, মাথা নিচু করে সামান্য দাঁড়িয়ে, যেন আভিজাত্যের ঊর্ধ্বে এক প্রহেলিকা। রাদীপ চিনে ফেলেছে তাকে এক নজরেই। এই মানুষটির সাথে পূর্ব পরিচয় রয়েছে, পেশাগত কারণে তাদের একাধিকবার সাক্ষাৎ হয়েছে। রাদীপ ধীর স্বস্তে বলে ওঠে, আপনি এখানে কেন জনাব কুল? এই মুহূর্তের জন্য কোল তাকায় রাদীপের দিকে, চোখে অদ্ভুত ধরনের এক চাপা অসহায়তা। কিছু বলার আগেই জ্যাকসন হাত তুলে ইশারা করে। সেই ইশারায় বাড়ির বাইরে একটি গাড়ি থেকে বেরিয়ে আসে দুজন কালো পোশাক পরা ব্যক্তি। তাদের কাঁধে একটি কফিন, কালো কাঠের উপরে মার্কিন পতাকার নকশা। দু ব্যক্তি মিলে সেই কফিন এনে তালুকদার বাড়ির নলে রাখে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এক পাশে। রাদীপ কিছুটা পিছিয়ে যায়, কপালে ভাঁজ ফেলে কফিনের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। পিছনে ততক্ষণে চিহ্ন তুন্ন তো তিনজনেই বড়দের সামনে থেকে উঠে এসেছে। দরজার দিককার আলো আর বাড়ির লোকজনের কৌতূহল জাগে। ইয়ানের তালুকদার উঠে আসে এবার। দরজার দিকে তাকে থমকে যায় সন্দেহ, উৎকণ্ঠা, অবাক। জ্যাকসন কোল এবার ধীরে এগিয়ে এসে বলে, আমি দুঃখিত, আমাদের প্রোটোকল ভেঙে আজ এখানে আসতে হয়েছে। ইংরেজিতে কথাগুলো এক শ্বাসে বলা শেষ করে জ্যাকসন কোল মুহূর্তের মধ্যেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, যেন তিনি এখন বিশাল সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ভাষণ দিবে সেভাবেই নিজেকে প্রস্তুত করেছে। গড়গড় করে বলতে শুরু করে, ধূসর তালুকদারের বয়স 27, জন্মস্থান ঢাকা বনানী, পেশা পরিচালক CIA, MIT থেকে কর্তৃত্বের সাথে স্নাতক, মাত্র 21 বছর বয়সে CIA এর স্পেশাল অপারেশনের ইউনিটে যোগদান। একের পর এক আন্তর্জাতিক সাইবার সন্ত্রাস ও পাচার চক্রের ধ্বংসের মাধ্যমে নজর কাড়ে। 26 বছর বয়সে প্রেসিডেন্টের বিশেষ মনোনয়ন, CIA ডিরেক্ট হন ইতিহাসের সবচেয়ে কম বয়সী এবং প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে। ধূসর তালুকদার সাম্প্রতিক একটি গোপন রিপোর্ট পান। বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আন্তর্জাতিক নারী ও মাদক পাচার চক্র, যার মূল ঘাঁটি নিউ ইয়র্ক ও কক্সবাজারে। CIA তথ্য অনুযায়ী এই চক্রে জড়িত কিছু প্রাক্তন সেনা অফিসার, রাজনীতি এবং আন্তর্জাতিক চোরা কারবারির এই চক্রের নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের 3টি শহর ও বাংলাদেশের 4টি জেলা জুড়ে বিস্তৃত। তার বাংলাদেশের আসার মূল লক্ষ্য ছিল অভিযান চালানো, তবে পরপর কয়েকবার চেষ্টায় তিনি গ্যাংস্টার লিডারকে ধরতে সক্ষম হলেও পরে জানতে পারে আসল দাবার চাল আমেরিকা থেকে দেওয়া হয়েছে। যাদের আটক করা হয়েছিল সে ছিল দাবার একটা অংশ। এজন্য তাকে দ্রুত CIA ফিরতে হয়। ওনার 6 মাসের ছুটি ক্যান্সেল করে ধূসর তালুকদারের নেতৃত্বে নিউ জার্সি ও বনানীতে গোপন অভিযান চালানো, হ্যাকিং টিম দিয়ে পাচারকারীদের ব্যাংক ট্রান্সফার ও মেসেজ টেক্সট করা, উদ্ধার হওয়া নারীদের পূর্বাবাসন ও চক্রের প্রধানদের আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করা। মিশন সাকসেস হওয়ার শেষে পর্যায়ে সন্ত্রাসীর হামলায় আমাদের থেকে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর পরে আমরাও অভিযানে তার বিকৃত বডি উদ্ধার করতে পেরেছি। জ্যাকসন কুল নিচু গলায় বলে, তাকে শেষবার ড্রোন ফিডে দেখা যায় অপারেশন এলিমেন্ট 3-তে ঢোকার আগে। এরপর বিস্ফোরণের শব্দ আর মার্শাল সিগন্যাল ভানিশ। আমাদের লোকেরা 6 ঘন্টার পর তার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে। জ্যাকসন এক একে সামনে এগিয়ে দেয় ধূসরের ফাটা জামার একাংশ, পুড়ে যাওয়া ধূসরের ব্লুটুথ মোবাইল ফোন, কয়েকটা সুরক্ষা ফাইল। কোলের চোখে কোনো আবেগ নেই, গলায় কেবল কর্তব্যের শুষ্কতা। ইয়াং, এমন একজন দক্ষ মানুষকে হারিয়ে আমরা শোকাহত। সম্মানের সাথে আমরা তাকে বিদায় জানাতে এসেছি এবং অপারেশন সাকসেসফুল হওয়ার
উচ্চ মর্যাদায় তার শেষ কার্য সম্পন্ন করা হবে। ঘরের ভেতরে হঠাৎ করেই যেন গা ছমছমে নিস্তব্ধতা নেমে আসে। বাতাস ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাসের শব্দ পর্যন্ত যেন কানে বিচ্ছে। চারপাশে আলো নিভু নিভু, নরম হলুদ। রোদের বদলে এখন সেখানে জমে আছে শীতল ছায়া। জ্যাকসন কোল আবার বলে ওঠে, তিনি চাইতেন তার কর্মস্থল গোপন থেকে সবার চোখের আড়ালে তিনি দেশের সেবা করবেন। তবে শেষ পর্যায়ে এসে আমরা তার কথা মানতে পারছি না। আমাদের মাফ করবেন, আমরা শোকাহত। রাদীপ পেছনের দিকে এক পা টলতে টলতে সরে আসে। শরীর কাঁপছে হালকা তালে, ঠোঁট ফাঁক করে আসে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এমন নিষ্ঠুর বাস্তবতা সে মেনে নিতে পারছে না। সে সব কিছু জানত, ধূসরেরকে বারণ করা সত্ত্বেও সে নিজের দায়িত্ব থেকে পিছু হাঁটেনি। চিহ্ন দু হাত মুখে চাপা দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সামনে। চোখে অনিশ্চয়তা আর আতঙ্ক জমে গেছে। তূর্ণ চিৎকার করে ওঠে, ইয়া মাবুদ, ওর তো ফেরার কথা ছিল, কেন এমন করলে ধূসর, কেন? তোফ এক নিঃশ্বাসে সামনে এগিয়ে দেওয়ালে ঘুষি মারে। দেওয়ালের চুন খসে পড়ে এক ফোঁটা রক্তের মতো। গলা কাঁপে রাগে কণ্ঠে, তুই এমন করে যেতে পারিস না ভাই, তুই কথা দিয়েছিলে, তুই বলেছিলে তুই আসবি, তাহলে কেন চলে গেলি? বলেই তোফ কেমন বাচ্চাদের মতো কেঁদে ওঠে। রাদীপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক কোণে, দেওয়ালে ঠেস দিয়ে নিজের ভারসাম্য রেখেছে। দু কাঁধ কেঁপে উঠছে ধীরে ধীরে। রাদীপের চোখে প্রথমবারের মতো দেখা যার এক ফোঁটা নীরব অশ্রু, না বলা যন্ত্রণা, অচল শূন্যতার অশ্রু। তাদের বন্ধুত্বের প্রথমবার কারো কান্না এতটা নিঃশব্দ অথচ এতটা বিকট হয়ে বাজে ঘরের চারপাশে। 5 বন্ধুর একসাথে বড় হওয়া ধূসর কথা দিয়েছিল ফিরে আসবে তার অনাগত বাচ্চা। এসব কেমন মাথার মধ্যে রাদীপের যন্ত্রণা দিতে শুরু করে। হৈমন্তী হঠাৎ করে ছিটকে পড়ে যায় ফ্লোরে। ধূসর! একটানা হৃদয় বিদারক চিৎকারে কেঁপে ওঠে ঘরটা। রোকসানা তাড়াতাড়ি ছুটে এসে হৈমন্তীকে জাপটে ধরে, কিন্তু ততক্ষণে চোখে তার কোনো হুঁশ নেই। পুরো শরীরটা কাঁপছে, বুক ফেটে কান্না উঠে আসছে। আমার বাচ্চাটারে ফিরিয়ে দিন আল্লাহ, ধূসরকে ফেরত দিন। হৈমন্তীর বুক ভরা আর্তনাদ ছড়িয়ে পড়ে নিস্তব্ধ পরিবেশে। রোকসানারও নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। মেয়েটা মা হতে চলছে আর ধূসর নেই। মাথা শূন্য হয়ে পড়ে তিনিও। অন্যদিকে ইয়ানের তালুকদার দাঁড়িয়ে আছেন চুপচাপ, পাথরের মতো। চোখে কোনো পানি নেই, তবু তার চাহনি পানির চেয়েও ভারী। নিঃশব্দে ঠোঁট নেড়ে যেন নিজেকেই বলছে, আমার ছেলে, আমার ধূসর। ঈশিতা আর রুহি ছুটে এসে নলের মাঝে রাখা কফিনের পাশে বসে পড়ে। না 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 ভাইয়া, এমন না ভাইয়া, না, আমাদের ভাইয়া বেঁচে আছে, তার কিছু হয়নি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অঝরে। দম আটকানো সেই কান্নার কাঁপে বাতাস। তবে সব কিছুর মাঝে ঘরের এক কোণে ইচ্ছে দাঁড়িয়ে, নিঃশব্দ, স্থির, নিথর। চোখে এক ফোঁটাও পানি নেই, গাল ঠান্ডা, ঠোঁট আটসাট বন্ধ। ইচ্ছে কাঁদছে না, চিৎকার করছে না, কোনো শব্দ করছে না, শুধু দাঁড়িয়ে আছে একটি পাথরের মতো। যেন ধূসর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার সব থেমে গেছে। জীবনের গতিপথ, অনুভব, শব্দ সব বন্ধ হয়ে গেছে। চোখের সামনে বারবার ধূসরের শেষ কথা ভেসে আসছে, আমার অস্তিত্ব যেখানে থাকবে আমি সেখানে না এসে পারি। অ্যাপোলো হসপিটালের 3rd ফ্লোরে পুরোপুরি সাময়িক বাহিনী দ্বারা ঘেরা। প্রতিটি কর্নারে ও করিডোরের প্রতিটি ধাপে সশস্ত্র প্রহরা। কেউ যেন এক চুলো এদিক সেদিক হতে না পারে, এমন সতর্কতায় পা ফেলছে সবাই। আলো আধারিতে ভেজা করিডোরের ভেতর দিয়ে তালুকদার বাড়ির সদস্যরা একে একে দৌড়ে এসে থেমে দাঁড়ায় অপারেশন থিয়েটারের ঠিক আগেই। কেউ কোনো কথা বলছে না, শুধু হৃৎস্পন্দনের শব্দ যেন কানে বাজে তীক্ষ্ণ। টান টান অজানা আশঙ্কায় পরিপূর্ণ। চিহ্ন, রাদীপ আর তোপ আগে এগিয়ে যায়। বাকিরা একটু দূরে দাঁড়িয়ে পড়ে। তাদের চোখে এখন স্থির হয়ে আছে একদিকেই। ওটিতে আলো জ্বলছে, দরজা বন্ধ। তার সামনেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে একজন, লেফটেন্যান্ট কর্নেল নির্ময় আবরার। লোকটার বয়স আন্দাজ করা যায় না সহজে। মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠান্ডা, স্থির, দৃঢ়। ত্বক শ্যামলা, চোখ দুটি হওয়ায় মেশানো ধুলোর ঢাকা
যুদ্ধক্ষেত্রের মতো শান্ত, কিন্তু যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে সক্ষম। গঠন অসম্ভব বলিষ্ঠ, সাময়িক কাটের ইউনিফর্মে যেন এক অপার কর্তৃক ছড়িয়ে আছে তার চারপাশে। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দু হাত পেছনে রাখা, কাঁধে বাংলাদেশের পতাকার গাথা ইউনিফর্মে হালকা আলো পড়লে যেন লোহার মতো কঠিন লাগে দেখতে। রাদীপ নিঃশব্দে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকা নির্ময়ের দিকে এক ঝটকায় স্যালুট করে সম্মান জানানোর জন্য। নির্ময় সামান্য একবার চোখ সরিয়ে তাকায় রাদীপের দিকে। মুখে কোনো আবেগ নেই, কেবল গম্ভীরতা। চোখে যেন একবার স্ক্যান করে নেয় রাদীপকে, উৎসাহ, শ্রদ্ধা আর কৌতূহল সবকিছু। তারপর ডান হাতটা সামান্য বাড়িয়ে দেয় শুধু সৌজন্যতার রক্ষার জন্য। তালুকদার বাড়ির বাকিরা এতক্ষণে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। কারো মুখে কোনো কথা নেই। কে এই মানুষ যার সামনে রাদীপ নিজের সম্মান জানালো? কে এই লোক যার উপস্থিতিতে সাময়িক বাহিনীর মতোই কাঠিন্য ছড়াচ্ছে চারপাশে? তবে নির্ময় এখনো চুপ, এখনো দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের দরজার দিকে মুখ করে, চোখ আটকে আছে সেখানে। যেন সে জানে ওর ভেতরে কি চলছে, যেন ওর চোখ দুটো আর পাঁচটা সাধারণ চোখ নয়, সেখানে অপেক্ষা করছে সিদ্ধান্ত, প্রতিজ্ঞা আর হয়তো মৃত্যু। মৃন্ময়ের আশেপাশে থাকা কেউ সাহস পাচ্ছে না তাকে কিছু বলার, এমনকি রাদীপও নয়। হৈমন্তী কাপা হাতে মুখ ঢেকে বসে পড়েছে সোফায়, আর নির্ময় এখনো দাঁড়িয়ে, এক হাতে কোমর পকেটে আর এক হাত পেছনে বাঁধা, চোখের পলক নেই। অপারেশন থিয়েটারের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক মানুষটার শরীর ভাষা যেন বলে দিচ্ছে। গলার কাছে ধুকধুক করছে ইচ্ছের হৃদস্পন্দন। ইচ্ছে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে, চোখে এক ধরনের স্থির সংকল্প, অথচ ভেতরে তোলপাড়। ইচ্ছে চিনে ফেলেছে নির্ময়কে। তালুকদার বাড়িতে ধূসরের সাথে এসেছিল, পরিচয় দিয়েছিল বন্ধু নামে, কিন্তু ইচ্ছে জানে এই লোকও সাধারণ কেউ নয়, ধূসরের মতোই এটিল ইউনিটের কেউ। ওদের চোখের ভাষা, হাঁটার ভঙ্গি, চারপাশে তাকানোর ধরন সবই বলে দেয় এরা কি ধরনের মানুষ। নির্ময় তখনও দাঁড়িয়ে পকেটে হাত গুজে ইচ্ছের উপস্থিতি টের পেয়ে মুখ ফিরিয়ে তাকায় মেয়েটার দিকে। চোখে স্পষ্ট প্রশ্ন, কিছু বলবে। ইচ্ছে থেমে যায় একদম সামনে এসে, বুকের মাঝে কি দম আটকে যাচ্ছে, কাপা গলায় বলে ওঠে, বেঁচে আছি। এক মুহূর্তে নিঃশব্দ। তারপর নির্ময় হালকা মাথা নাড়ে, চাহনিতে কোনো নাটকীয়তা নেই। চোখ নামিয়ে মাথা নিচু করে ইঙ্গিতে বলে, হ্যাঁ বেঁচে আছে। ইচ্ছে যেন আচমকা হাঁপ ছেড়ে বাঁচে, বুকের ভার খুলে যায় হঠাৎ, আর দাঁড়িয়ে থাকতে পারে না। ধপ করে ফ্লোরে বসে পড়ে, দু হাতের আঙ্গুল জড়িয়ে ধরে রাখে, চুপচাপ, মাথা নিচু, চোখ বন্ধ, নীরবে শুধু নিজের ভেতরের ঝড়কে আয়ত্ত করার চেষ্টা করে থাকে। নির্ময় তাকিয়ে থাকে মেয়েটার দিকে, তার চোখে আজ অদ্ভুত শান্তি। মনে পড়ে যায় সেই প্রথম দিনটার কথা। তালুকদার বাড়িতে হাতে একটা ছোট্ট খরগোশ ছিল মেয়েটার। কি এক অকারণে তার ওপর চড়াও হয়েছিল, ঝগড়া করেছিল, আর আজ এই মেয়েটা তার সামনে এসে সোজা জিজ্ঞেস করলো বেঁচে আছে। এভাবে কেউ ভাবে? এমন নির্ভীকভাবে কে এসে এক অফিসারের সামনে দাঁড়িয়ে বাঁচা মরার হিসেব চায়? উঁচু পেটটা ধরে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে ইচ্ছে রোকসানা তালুকদারের সঙ্গে। মেয়েটাকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। রোকসানার চোখ মুখে স্পষ্ট সেই ভাবনা, বাড়ির কেউ ইচ্ছেকে এক চুলো নড়তে দেয় না, নজর রাখে সব সময়। এতে ইচ্ছে বিরক্তিতে গাল ফুলিয়ে করে বসে থাকে, আবার কখনো কখনো লজ্জাও পায় বেশ। 9 মাস চলছে, এই সপ্তাহেই ডেলিভারি ডেট দিয়েছে তাহসিন। তবে মজার ব্যাপার হলো, ইচ্ছে যখন মাত্র 4 মাসের গর্ভ অবস্থা শুরু, তখন থেকে পেট অনেক বড় হতে শুরু করে স্বাভাবিকের চেয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পেটের আকার আরও বাড়তে থাকে। বাড়ির সবাই এক প্রকার জোর করে আল্ট্রাসোনোগ্রাফি করায় অজানা আশঙ্কায়। তবে জানা যায় একজন নয়, 2 জন নতুন সদস্য আসতে চলছে তালুকদার বাড়িতে। ইয়ানেত সাহেব এই খুশিতে পুরো এলাকা এবং হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছে, যা নিয়ে পুরো এলাকা গল্প হয় এখন। সে কি কাণ্ড!
এই সুখবর শুনে বাড়ির সবাই উচ্ছ্বাসে মেতে উঠে, কিন্তু ইচ্ছে মুখে দুশ্চিন্তার ছায়া লেগে থাকে। তাও সুখের মাঝে উদ্বেগ আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিশে আছে। লিভিং রুমে তাহসিন বসে আছে, পেটটা একটু একটু করে উঠে এসেছে। তাহসিনও প্রেগনেন্ট, প্রায় 1 মাসের মতো। পাশের সোফায় বসে আছে অর্ণব, একটু দুশ্চিন্তায় মরানো চোখে বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার ফোন স্ক্রিনের সময় দেখে নিচ্ছে। তাহসিন অর্ণব হাত চেপে ধরে আছে, কিন্তু মুখে স্পষ্ট চিন্তার রেখা। ঠিক সেই সময়ে রোকসানা এসে হাজির হয়, পাশে ইচ্ছেকে নিয়ে। সাদা পাথরের ওভারসাইজ সালোয়ারের একদম সাজানো ইচ্ছে, চুল খোলা, মুখটা থমথমে। সেই আগের চঞ্চল ইচ্ছেকে যেন কোথাও আর খুঁজে পাওয়া যায় না। রোকসানা ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে এনে বলে, সবাই গাড়িতে উঠছে, আমাদেরও যেতে হবে। তাহসিন উঠে আসে, ইচ্ছের হাত ধরে বলে, কেমন আছিস পাখি? কোথাও ব্যথা হয় তোর? ইচ্ছে মাথা নাড়িয়ে না জানায়। অর্ণব তখন পাশ থেকে বলে, তাহসিন, ওকে নিয়ে বাইরে চলো, দেরি হয়ে যাচ্ছে। গাড়ি রেডি? তাহসিন ইচ্ছের কাঁধে হাত রাখে, এক ঝলক চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কিছু না বলে পাশে এসে দাঁড়ায়। ইচ্ছে নীরবে তাহসিনের সাথে দরজার দিকে এগিয়ে যায়। বিগত 9 মাস ধরে ধূসর হাসপাতালের বেডে পড়ে আছে, নিঃশব্দ এক যুদ্ধের মধ্যে, চোখ বন্ধ, নিঃশ্বাস চলমান, অথচ প্রাণটা যেন সীমানার ধারে দাঁড়িয়ে থাকে প্রতি মুহূর্তে। নির্জীবভাবে পড়ে আছে কোমায়। ডাক্তার বলেছে যে কোনো দিন, যে কোনো সময়, আজকাল অথবা আরও 1 বছর। এই অনিশ্চয়তার প্রতিদিন ধূসরকে ঘিরে রাখে। অপারেশন সাকসেস হলেও ধূসর কোমাতে রয়েছে মাসের পর মাস ধরে। মাথায় আঘাত পাওয়ার জন্য স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথার ভিতরে রক্ত জমাট বেঁধেছে, বাহিরে কোনো কিছু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হতে থাকে, যার ফলে ধূসর অনির্দিষ্ট সময়ের জন্য কোমায়। রোজকারের মতো আজও ধূসরের কাছে যাচ্ছে ইচ্ছে, তার অসভ্য পুরুষকে দেখতে, একটু ছুতে। 9টা মাস নিজের সাথে নিজে লড়াই করছে ধূসর, হয়তো তার অনাগত বাচ্চা আর তার ঘুড়ির জন্য। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চলছে ফাঁকা রাস্তায়। সূর্যের আলো কাচের গায়ে পড়ে যেন একরাশ তাপ ছড়িয়ে দিচ্ছে ভেতরটা, কিন্তু গাড়ির ভেতরে তেমন গরম নেই। এসি অন করা, ধূসর নেই, তবুও ইচ্ছের প্রতিদিনের দেখা করা বন্ধ হয়নি। গত 9 মাসে একটা দিনও বাদ পড়েনি, কিন্তু আজকাল শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ইচ্ছের। এজন্য বেশ কয়েকদিন হাসপাতালে যেতে পারেনি, এজন্য আজকে যাচ্ছে। আগে সেই ছটফটে ইচ্ছে আর এখনকার মলিন ক্লান্ত ইচ্ছের মাঝে আকাশ পাতাল যেন তফাৎ। যমজ সন্তান গর্ভে ধারণ করা মানে শরীরের প্রতিটি কোষ যেন প্রতিনিয়ত যুদ্ধ করছে। পেটটা ভালোই উঁচু, গাল দুটো ফুলে আছে, কিন্তু সেই ফুলে ওঠা গালের মধ্যে যেন এক অনন্য মাতৃত্বের দীপ্ত ছড়িয়ে আছে। মাতৃত্ব যেন ইচ্ছেকে আরো সুন্দর করে তুলেছে। তাহসিনের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইচ্ছে, কপালে ঘাম জমেছে গরম এসি অন করা সত্ত্বেও। অপরদিকে অর্ণব সাবধানে ড্রাইভ করে, একটুকু ঝাঁকুনি যেন না লাগে। হুট করেই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের হেডলাইটের সারি ভেসে ওঠে। যানজট, গাড়ি আটকে পড়ে, সময় গড়িয়ে যায়। 30 মিনিট কেটে গেছে, গাড়ি নড়ার যেন নামই নেই। বাহিরে গরম যেন গাড়ির ভেতরটাও জ্বালিয়ে দেয়। তাহসিন জানালার কাছ একটু নামিয়ে দেয় যাতে বাতাস ঢুকতে পারে, কিন্তু হঠাৎই টের পায় ইচ্ছের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছে হাঁপাতে শুরু করে, বুকের ভেতরে বাতাস আটকে গেছে, ইচ্ছে শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে গেছে। তাহসিন এক ঝটকায় সামনে ঝুঁকে বাকি জানালাগুলো খুলে দেয়, ইচ্ছেকে সামনের দিকে ঠেলে ধরে বলে, ইচ্ছে আর একটু গভীর নিঃশ্বাস নে প্লিজ, আর একটু। কিন্তু এরই মাঝে তাহসিনের চোখ পড়ে সিটের নিচে, ভিজে গেছে, পানি ভেঙেছে ইচ্ছের। লেবেল পেন। ইচ্ছে কাপা স্বরে গুঙ্গিয়ে ওঠে, ব্যথা হচ্ছে, অনেক ব্যথা হচ্ছে। শিট। তাহসিন মুখ চেপে ধরে, ভয় এসে গলা জড়িয়ে ধরেছে, যেন ইচ্ছে ডান হাতে পেটটা চেপে ধরে। মুখটা কুঁচকে উঠে তীব্র ব্যথায়, কষ্টে কেঁপে কেঁপে উঠে শরীর। অর্ণব, গাড়ি চালাও, যেভাবে হোক বের হতে হবে এই জ্যাম থেকে। চিৎকার করে উঠে তাহসিন। ড্রাইভিং সিট থেকে অর্ণব ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, ইচ্ছের তো 3 দিন পর ডেট ছিল। তাহসিন এক ঝটকায় ঘুরে তাকায় অর্ণবের দিকে, গলার স্বর থরথর করে কেঁপে ওঠে। স্বাভাবিক অর্ণব, এটা নর্মাল, কিন্তু এটা টুইন কেস, এভাবে কিছুটাই ডেলিভারি সম্ভব না।
তোমাকে রাস্তাটা ফাঁকা করতে হবে যেভাবে হোক। ইচ্ছে হঠাৎ চিৎকার করে উঠে, ব্যথা যেন অসহনীয় হয়ে দাঁড়ায়, শরীর টানটান হয়ে উঠেছে। হাত দিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে ইচ্ছে, ব্যথায় ততক্ষণে কাঁদতে শুরু করেছে ইচ্ছে। আমি আর পারছি না। তাহসিন সঙ্গে সঙ্গে ইচ্ছেকে ধরে ফেলে, এক হাত দিয়ে মাথাটা বুকে টেনে নেয়, আরেক হাত দিয়ে পেটের উপর আলতো চাপ দেয়। কিচ্ছু হবে না, আমি আছি, আর একটু কষ্ট করো পাখি। আল্লাহকে মনে মনে ডাকে তাহসিন। এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, এখানে জ্যামে আটকে, তবে হঠাৎ অলৌকিকভাবে জ্যাম খুলে যায়। অর্ণব দ্রুত গিয়ার চেঞ্জ করে, গতি বাড়িয়ে দেয়, আর তাহসিন গাড়ির জানালা দিয়ে এক হাত বাইরে রেখে ইমার্জেন্সি সংকেত দিতে থাকে পথচারীদের। সবাই যেন বোঝে এই গাড়ির ভেতর এক মা লড়ছে তার সন্তানের জন্য, আরেকজন পুরুষ লড়ছে সময়ের বিপক্ষে হসপিটালের বেডে শুয়ে। 4th ফ্লোরের নিস্তব্ধ কেবিনটাতে নিস্তব্ধতা যেন চেপে ধরেছে। পুরো ধূসর বিছানায় পড়ে আছে নির্জীবভাবে, নিস্পন্দন। গত 9 মাস ধরে কোমায় থাকা ধূসরের মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখ দুটো বন্ধ, মুখে মলিন ছায়া। আগের সেই তীক্ষ্ণ চাহনি, পুরুষশালী দৃঢ়তা কোথাও নেই, এখন শুধু নিঃশ্বাস। বোবা একটা শরীর। ধূসরের ডান হাতটা শক্ত করে ধরে বসে আছে তৃণ্য, দুই চোখে পানি চিকচিক করছে। ধূসর, চোখ খুল প্লিজ। ইচ্ছে জীবন সংকটে, অপারেশন ঘরে তোর বাচ্চাদের জন্য লড়ছে ভাই। ওর যে এখন তোকে দরকার, একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে তোকে দরকার ধূসর। কথা থেমে যায় এক মুহূর্তে। তৃণ্যের গলা ভেঙে আসে, শ্বাস আটকে যায় বুকের ভেতর। তৃণ্য হাতের মুঠোয় আরো শক্ত করে ধূসরের হাত চেপে ধরে। বিছানার পাশে বসে থাকা অবস্থায় মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, তুই না বলতি ধূসর, তুই কোথাও থাকিস না যেখানে ইচ্ছে নেই। এখনো আছে মৃত্যুর দ্বার দোরগোড়ায়, আর তুই এখানেই পড়ে থাকবি। তুই না বলতিস ওর স্পর্শ না পেলে তোর নিঃশ্বাস থেমে আসে, এখনো উঠবি না? ধূসর তখনও নিশ্চুপ, নিস্পন্দন, চোখের পাতা নড়েও না। ট্রেনের চোখের পানি টুপ করে পড়তে থাকে ধূসরের হাতে। ঠান্ডা সাদা চাদরের ওপর ছোপ ফেলে তৃণ্য ফুপিয়ে ওঠে। এবার আর ধরে রাখতে পারে না, গলার কাঁপুনিতে স্পষ্ট হয়ে ওঠে বেদনা। ওঠ ভাই, ইচ্ছের জন্য ওঠ। আর কত ঘুমিয়ে থাকবি? তোর ঘুড়ি যে হাসে না 9টা মাস ধরে, খায় না, ঘুমায় না, সারাদিন তোর নাম করে তোকে চায়, শুধু তোকে। তৃণ্যের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, চোখ বেয়ে নেমে আসা কণ্ঠের পানির ঢল। বুকের ভেতর জমে থাকা অজস্র চাপা কান্না যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায় এই মুহূর্তে। এখনো উঠবি না? তোর অনাগত সন্তানদের মুখ দেখবি না? কে বলে ছেলেরা কাঁদে না? এই জন্য কেবিনে এখন কাছে তৃণ্য, একজন বন্ধু হয়ে, একজন ভাই হয়ে, একজন নীরব সাক্ষী হয়ে, তার ছোট বোনের মতো ইচ্ছের জন্য। আর সেই মানুষটার জন্য সে একসময় শুধু বলতো, আমার ইচ্ছে যেখানে থাকবে আমি সেখানে না থেকে পারি। কিন্তু আজ সেই ধূসর চুপ, আজ তার ঘুড়ি উঠছে না আকাশে। অন্যদিকে সি সেকশনের জন্য ইচ্ছেকে ওটিতে ঢুকানো হয়েছে তালুকদার বাড়ির সকল সদস্য, এমনকি মির্জা বাড়ির লোকজনও একত্র সেখানে। চোখ মুখে উদ্বেগের ছায়া, ঠোঁটে নামহীন প্রার্থনা। হাসপাতালের করিডোর জুড়ে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু নার্সদের পায়ের শব্দ কিংবা মনিটরের শব্দ যেন এই উৎকণ্ঠার ভার আরও বাড়িয়ে দেয়। রোকসানা অস্থির পায়ে ওটির সামনে পায়চারি করছে, কাপা ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, তার মেয়ে আর বাচ্চাটা যেন সুস্থ থাকে। তোপ, জয়, রাদীপ সবাই একক কোণে দাঁড়িয়ে একে অপরের চোখের দিকে তাকাতে পারছে না। কেউ কারোর সামনে দুর্বলতা দেখাতে চাচ্ছে না, অথচ সবার বুকের ভেতরেই বিস্ফোরণ ঘটছে। কিছুক্ষণের ভেতর দরজা খুলে বেরিয়ে এলেন ডক্টর। ভদ্রমহিলা সহ দুটি নার্স সদ্য জন্মানো নবজাতক দুটিকে কোলে করে সকলের সামনে এনে বললেন, মা ও বাচ্চা দুজনেই সম্পূর্ণ সুস্থ আছে, চিন্তার কারণ নেই। আপনাদের মেয়ে এখন ঘুমিয়ে আছে, বিরক্ত করা যাবে না। সদেব কাপড়ে মোড়ানো দুটি প্রাণকে কোলে নিল ধূসর। কেননা লাগানো হাতে দুটি প্রাণকে কোলে নেওয়ায় বেগ পোহাতে হয় ধূসরকে। পাশ থেকে রোকসানা তালুকদার এগিয়ে আসেন, কোল থেকে একজনকে নিজের কোলে নেন। ছোট মুখ, খোলা চোখ, লাল লাল ঠোঁট, ছোট হাত দুটি মুঠো করে তাকিয়ে আছে বাবার দিকে। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখছে তার বাবাকে। ধূসরও মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের দিকে। মেয়ের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। তার অবাধ্য ঘুড়ি তাকে না জানিয়ে কত বড় অঘটন ঘটিয়েছে, যদিও তা পরম সুখ। ধূসর মুখ নামিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আমার
সাইরা তালুকদার ধৃতি। পা ঘুরিয়ে রোকসানার দিকে তাকায় ধূসর। সদ্য নানু হওয়ার অনুভূতি চোখ মুখে যেন স্পষ্ট জানান দিতে থাকে রোকসানা তালুকদারের। নাতনিকে কোলে নিয়ে সবাইকে দেখাতে ব্যস্ত এমন সময় ধূসরের ক্লান্ত গলার সুর কানে পৌঁছাতেই দাঁড়িয়ে পড়ে। ধূসর দ্বিতীয় মেয়ের কপালেও চুমু খেয়ে বলে, আর তুমি আমার ইরহা তালুকদার ধীরা। ধূসর মেয়েকে অসুস্থ অবস্থায় কোলে নিয়ে বসে পড়ে। হাতের ইশারায় বলে তার দ্বিতীয় মেয়েকেও কোলে দিতে। দু প্রাণকে দু হাতে নিয়ে সবার সামনেই ধূসর অশ্রু ছেড়ে দেয়। তার বুকটার কাছে ছোট্ট প্রাণ দুটো তার দিকে তাকিয়ে আসে। ঠিক এভাবেই ইচ্ছেকে কোলে নিয়েছিল। জমানো টাকা দিয়ে ইচ্ছেকে স্বর্ণের লকেট বানিয়ে দিয়েছিল। বাড়ির সবাই জিজ্ঞেস করলে বুক ফুলিয়ে বলতো, আমার ঘুড়ি, আমার বউ, টুকটুকে বউ। কেউ কিছু বললে ঘুড়িকে নিয়ে হারিয়ে যাব। পুরনো দিনগুলোকে ক্ষণে ক্ষণে তাজা করে দিচ্ছে কোলে থাকা মেয়ে দুটো। ফ্ল্যাশব্যাক। তৃণ ধূসরের হাত ধরে কেঁদেই চলছে, চোখের পানি থামাতে পারছে না কিছুতেই। ধূসর এখনো নির্বাক, নীরব, নিস্তব্ধ। শুধু হার্ট রেট মনিটরের ওঠানামা করছে লাল রেখা, জীবনের ক্ষীণ সংকেত। তৃণের চোখের পানির ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ে ধূসরের হাতে। এমন সময় তৃণ হঠাৎই খেয়াল করে ধূসর আঙ্গুল নাড়া দিচ্ছে। মুহূর্তেই চোখ গোল হয়ে আসে, অবাকে শ্বাস আটকে আসে গলায়। তড়িঘড়ি করে সে চেঁচিয়ে ওঠে, ডাক্তার, কেউ ডাক্তারকে ডাকো, ধূসর রেসপন্স করছে। বাড়ির বাহিরে সবাই তখন ইচ্ছের ডেলিভারির জন্য অপারেশন রুমের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তৃণ চিৎকার শুনে চমকে ওঠে সবাই। এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে ছুটে আসে তারা ধূসরের কেবিনের সামনে। অজানা ভয় আর আশার আলো। তখনই ডাক্তার দ্রুত পায়ে নার্সদের নিয়ে কেবিনে ঢুকে পড়ে। ভেতরে একে একে সব পরীক্ষা শুরু হয়। বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে সবাই। কয়েক মিনিট পর ধূসর ধীরে ধীরে চোখ খুলে। ডাক্তার বাহিরে এসে জানায় রোগীর জ্ঞান ফিরেছে। ধূসর চেতনা ফিরে পেয়েই অস্পষ্ট সুরে প্রশ্ন করে, ইচ্ছে কোথায়? যার শরীরের প্রতিটি স্নায়ু 9 মাস অচেতন ছিল, সেই মানুষ জেগে উঠে প্রথমে সহধর্মিণীর কথাই জানতে চায়। সবাই স্তব্ধ। ভিজিটিং আওয়ার চলছে এখন। সবাই দেখে গেলেও ধূসর আসে সবার শেষে। ইচ্ছে পরম আবেশে ধূসরের হাতটা টেনে বুকের উপর চেপে ধরে। পাশে ক্ষণে ক্ষণে ছোট ছোট হাত পা নাড়িয়ে নাড়িয়ে বাচ্চা দুটো খেলছে আর বাবা মার দিকে তাকিয়ে দেখছে আর হাসছে। ইচ্ছে মায়াভরা চোখে শুধায়, মেয়ে দুটোকে কোলে নিয়েছেন? ধূসর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সাবধানে ইচ্ছেকে জাপটে ধরে বুকে। কি যে খুশি লাগছে সে বলতে পারছে না। কতটা সে আনন্দিত বোঝাতে পারবে না। তাদের প্রথম সন্তান, ভালোবাসার চিহ্ন তাদের, তার অংশ, তার রক্ত। তার বুকে মাথা রেখে ঘুমাবে, তাকে বাবা বলে ডাকবে আধো আধো সুরে। ইচ্ছের পরে এখন সব চাইতে কাছের তারা। সতর্কতার সাথে ইচ্ছের মাথাটা ধূসর নিজের বুকের গভীরভাবে জড়িয়ে ধরে। আবার ক্যানালা লাগানো হাতে চাপ পড়ে, তারপরও টুস শব্দ না করে নিজের স্ত্রীকে বুকে চেপে রাখে। ছোট ছোট পা ফেলে বাবা ডাকতে ডাকতে ধূসরের বুকে আসবে। চোখ নাক লাল করে কাঁদবে। ছোট হাতে ধূসরের তর্জনী ধরবে। ইচ্ছেকে অবাক করে দিয়ে ধূসর অশ্রু ছেড়ে দেয়। প্রশান্তির আদরের সুরে বলে, আমার কলিজা জুড়িয়ে যাচ্ছে ইচ্ছেময়ী। বাবা হওয়ার সুখটা কতটা প্রখর, কতটা আনন্দের। আমি এতটা খুশি বোঝাতে পারছি না। আমার শির দ্বারা বেয়ে কেমন ঠান্ডা স্রোত নামছে ঘড়ি। কিভাবে বোঝাবো এই অনুভূতি, কিভাবে? 9 মাসের তৃষ্ণা একসাথে মিটিয়ে নিতে থাকে ইচ্ছে ধূসরের বুকে থেকে। ধূসরও ইচ্ছেকে ছাড়ে না, শক্ত করে বুকে ধরে রাখে। ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে আবারও এই ভয়। পাশেই মেয়ে দুটো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইচ্ছেকে ছেড়ে দিয়ে মেয়ে দুটোর কপালে আবারও ছোট করে চুমু খায় ধূসর। ইচ্ছের দিকে তাকিয়ে বলে, তোমার হিংসে হচ্ছে ঘুড়ি? এইভাবে তাকিয়ে আছো কেন? ধূসরের এমন খোঁচাপূর্ণ কথা শুনে ইচ্ছে প্রসব ব্যথা ভুলে রেগে বলে উঠে, একটুকু না, আমি থাকবো না এইখানে, বাড়ি যাব। ইচ্ছের বাচ্চামো কথা শুনে ধূসর হেসে ওঠে। ইচ্ছের কপালে, গালে, ঠোঁটে, নাকে, সারা মুখে অগতিত চুমু খেয়ে বলে ওঠে, আমার মেয়ের উপর আর হিংসে না, কেমন? দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেছে। ধূসর এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতালের ওষুধ, ইঞ্জেকশন সব পেছনে ফেলে সে এখন একেবারে ঘরবন্দি একজন পরিবারের মানুষ।
সারাদিন বাড়িতে থাকে। সময় কাটে ইচ্ছের খেয়াল রাখায় আর মেয়ে দুটোর কাণ্ড কারখানা ভেবে। ইচ্ছে একটু হাঁটতে গেলেও ধূসর পেছনে পেছনে ছায়ার মতো ঘোরে। খেতে বসলে চোখে চোখে রাখে, পানি কম খেলো না তো, ভাত ঠিকঠাক খাচ্ছে তো, এসব। আর সুযোগ পেলেই ধূসর শুরু করে ইচ্ছেকে জ্বালানো, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা। তবে যা নিয়ে সবচেয়ে বেশি খুনসুটি হয় তা হলো মেয়ে দুটোকে নিয়ে। নামমাত্রা ইচ্ছে গর্ভে রেখেছে, এখন থেকেই মেয়ে দুটো ধূসরের মতো দেখতে হয়েছে। চোখ, নাক, ঠোঁট সব থেকে শুরু করে একই কথা নিয়েই ইচ্ছে গাল ফুলিয়ে বসে থাকে। আপনি সারাদিন জ্বালিয়ে মারেন, এখন পেটের দুটো আপনার মতো দেখতে। আমি পালিয়ে যাব জ্বালায়। মুখে চাপা হাসির রেখা ঠিকই থাকে। ধূসর তখন মাথায় হাত দিয়ে কপালে চাপড়ে বসে থাকে, মুখে গভীর হতাশার ছায়া টেনে বলে, জীবনে এমন আনলজিক্যাল কিছুর সামনে আমি এই প্রথম পড়লাম। কিন্তু ইচ্ছে তো আর চুপ করে থাকার মেয়ে না। তার রাগ, অভিমান আর ভালোবাসার এই অদ্ভুত মিশ্রণেই যেন ধূসর বিভোর হয়ে ওঠে। তালুকদার বাড়িতে আজকে সাজ আলো ঝলমলে সাজে রঙিন হয়ে উঠেছে প্রতিটি কোণা। আজ ধূসর আর ইচ্ছের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। প্রথম বার্ষিকী ধূসরের অসুস্থতা আর ইচ্ছের ডেলিভারি মিলিয়ে বাদ পড়েছে, তবে আজ সন্ধ্যার চলকানো আয়োজনে রেখেছে ইয়ানেত সাহেব। বাড়ির নলের স্টেজ, চারপাশে রঙিন আলোর লাইন আর অতিথিদের সবার আয়োজন, সব মিলিয়ে যেন উৎসবের আবহ। ধূসর আর ইচ্ছের যমজ মেয়ে দুটো সবে 1 বছরে পা দিয়েছে, কিন্তু তাতেই যেন তালুকদার বাড়ির প্রাণ তারা। ছোট হাত পা নেড়ে হাসে খিলখিল করে, ছোট ছোট ভাঙ্গা শব্দে ডাকতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে। এদিকে হৈমন্তী আর রোকসানা নাতনিদের নিয়ে মূল আয়োজন থেকে একটু দূরে এক কোণে বসে পুরো বাড়ির সাজসজ্জা দেখছে, বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ভেবে। ওইদিকে ধূসরের বন্ধু মহল, রাদীপ, তোফ, জয় আর তৃণরা সহ বেশ কয়েকজন জড়ো হয়ে হাসাহাসি করছে। রাদীপ হঠাৎ বলে ওঠে, স্যানাপ ডিএনএ লেভেল দেখেছিস? একবারে বাজিমাত। বাকিরা হেসে উঠে ধূসরের দিকে তাকিয়ে। ধূসরের অবশ্য তাতে হেলদোল নেই, বরং মুখে কাঁদো কাঁদো ভাব এনে মুখ টিপে বলে, কি রেখে গেলাম আর কি হয়ে গেল? বউকে ভালো করে আদর করতেই পারলাম না, তার আগেই 2 ভাগিদার হাজির। তোরা কি বুঝবি আমার কষ্ট? তারপর একটু থেমে বলে, মেয়েগুলা যদি আমার মতো দেখতে হয়, এই নিয়েও রোজ ঝগড়া হয়। আগে ইচ্ছেকে কিছু বললে লজ্জা পেত, এখন উল্টা আমাকেই ভয় দেখায়, কথায় কথায় ঝগড়া করে। স্বামী মারা যদি শরীয়তে জায়েজ হতো, আমার বউ প্রতিদিন আমায় মারত, বিশ্বাস কর। রাদীপের কাঁধে হাত রেখে মুচকি হাসে ধূসর, আর বাকিরা হেসে উঠে তাল মিলিয়ে হাসির মধ্য দিয়ে যেন আবারও পুরনো বন্ধুত্বের রং জেগে ওঠে। তব তো আগেই বিয়ে করেছে আর তৃণের কথাবার্তা চলছে, শুধু বাকি রাদীপ, সেও নাকি রুহির সাথে জমিয়ে প্রেম করছে, এসব কথা নিয়ে হাসাহাসি চলছে। এমন সময় পাশে থাকা তৃণ ধূসরকে গুঁতো দিয়ে ইশারা করে চুপ থাকতে। ধূসর থামে না, বরং মনের আনন্দে কথা বলতেই থাকে। ঠিক তখনই তৃণ আবারও গুঁতোতে পেছনে ঘুরে ধূসর দেখে ইচ্ছে দাঁড়িয়ে আছে, মুখে করা অভিমান, চোখে রাগ স্পষ্ট। ধূসর এক মুহূর্তে থমকে যায়। বেচারার মুখে তখন বেখাপ্পা একটা হাসি, ভেবেও পায় না কি বলবে, কি করবে, তবে তাতেও কিচ্ছু হয় না। ইচ্ছে আর একবারও না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ধূসর তরাক করে তৃণের দিকে তাকে বলে ফেলে, বউয়ের রাগ ভাঙাতে যাই, তোরা দোয়া করিস। এই বলে সে হনহনিয়ে উপরের দিকে উঠে যায়, আর পেছন থেকে বাকিরা আবারও হাসিতে ফেটে পড়ে। ইচ্ছে আয়নার সামনে বসে নিজের জুয়েলারি একে একে খুলছে, কানের দুল, গলার হার, হাতের চুড়ি সব খুলে রাখছে ধীরে ধীরে। মুখে একরাশ অভিমান, ঠোঁটের কোণে স্পষ্ট রাগ। পেছনে তখন দরজা বন্ধ হওয়ার মৃদু শব্দ হয়, কিন্তু ইচ্ছে কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন জানে কে এসেছে, কিন্তু পাত্তা দেয় না। ধূসর দরজায় ভর দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ইচ্ছেকে দেখে, তারপর ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে আসে। মুখে একরকম চুপচাপ হাসি, চোখে মুখে দুষ্টুমির ছায়া। ইচ্ছের ঠিক পেছনে দাঁড়িয়ে আয়নায় ওর চোখে চোখ রেখে ধীরে বলে ওঠে, কি গো সুন্দরী, যাবে নাকি বাপের বাড়ি? ইচ্ছে আয়নার দিকে তাকিয়ে থাকে, একটুকু না ঘুরে উত্তর দেয়,
হ্যাঁ যাব, এক্ষুনি আপনাকে রেখে আপনার মেয়ে দুটোকে নিয়ে আমার বাপের বাড়ি যাব। এই কথা শেষ হতেই ধূসর হালকা হেসে এক ঝটকায় ইচ্ছেকে পেছন থেকে জড়িয়ে ধরে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে বলে, সরি, আমি আমার বউকে ছাড়া থাকতে পারি না। ঘুম আসে না, বুকে ব্যথা করে, চোখে দেখি না, মুখে রুচি নষ্ট হয়ে যায়। এই জন্য নেক্সট কখনো বাপের বাড়ি যাবেন? ইচ্ছেও আর কিছু বলে না, তবে চোখ নামিয়ে রাখে। অভিমান তবুও চোখে ভাসে। ধূসর সেটা স্পষ্ট বুঝতে পারে। ধূসর আর দেরি না করে পাজা কোলে করে তুলে নেয় ইচ্ছেকে। ইচ্ছে একবার চমকে ওঠে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। ধূসর সোজা ইচ্ছেকে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়, আর ইচ্ছেও ধূসরের গলা জড়িয়ে ধরে। বিছানায় শুইয়ে দিয়ে ধূসর ইচ্ছের চুলে হাত বুলিয়ে দিতে থাকে। আদুরে কণ্ঠে বলে, মেয়েরা যতক্ষণ না আসে ততক্ষণ একটু আদর করি, চলো। এইবার ওদের ভাই আনতে হবে। ধূসরের ঠোঁট কাটা স্পষ্ট কথায় ইচ্ছের লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। তারপর হালকা হেসে ধূসরের হাত ধরে ধূসরকে নিজের দিকে টেনে এনে ফিসফিসিয়ে বলে, অসভ্য পুরুষ। ধূসর ওর কণ্ঠে আদরের ছোঁয়া, অভিমানের মিশ্রণ বুঝে ফেলে। সেই চেনা দুষ্টু হাসি ফুটে ওঠে মুখে। এরপর কোনো কথা না বলে সে ইচ্ছের লাল রঙে রাঙ্গানো ঠোঁট দুটো দখল করে নেয় গভীর নীরব নিবিড় ভালোবাসায়। রান্নাঘরে পাক্কা গিন্নির মতো শাড়ির আঁচল কোমরে গুজে ইচ্ছে রান্না করছে এক মনে। চারপাশে হরেক রকমের মশলা, কাটা সবজি, মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলায় তখন বিরিয়ানি বসানো, পাশে সেমাই, ডাল, রোস্ট সবই একে একে বানিয়ে রেখেছে। সময় তখন 8টা। বাহিরে মসজিদ থেকে এশার আজান ভেসে আসছে। রান্নাঘরের দরজার বাইরে হৈমন্তী আর রোকসানা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহসিন আর অর্ণব আসবে সেই সুবাদে ইচ্ছের জেদ ধরেছে সব রান্না একা হাতে করবে। ইচ্ছের একাগ্রহ হয়ে রান্নায় ব্যস্ত। ঘামান্ত মুখে হাত দিয়ে বারবার ঘাম মুছে নিচ্ছে। এমন সময় পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরে কেউ। ইচ্ছে চমকে ওঠে, কপাল কুঁচকে বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখে কে টানছে। হঠাৎ চোখ বড় হয়ে আসে বিস্ময়ে। বড় মা। হঠাৎ চিৎকার করে উঠে ইচ্ছে। 3 বছরে পা দেওয়া ইচ্ছের ছোট মেয়ে ইরহা দাঁড়িয়ে আছে ফ্লোরে। সারা মুখে পাউডার মেখেছে, চোখে কালি আর ঠোঁটে পুরোটাই ভরে লাল লিপস্টিক। শাড়ির আঁচলে গলায় পেঁচিয়ে পুতুল সাজে দাঁড়িয়ে আছে। ইচ্ছে স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দেখে ওয়াটারপ্রুফ লিপস্টিক। মাথার হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে না হাসবে না কাঁদবে। এর মধ্যেই হৈমন্তী আর রোকসানা ছুটে আসে রান্নাঘরে। ইচ্ছে রেগে গেলে মেয়েকে চর মারতে দ্বিধা করবে না ভেবেই দেরি না করে হৈমন্তী নাতনিকে কোলে তুলে নেয়। ইরহাদ দাদির কোলে উঠে মাথা উঁচু করে বলে, মাম্মা ছায়ু চালিয়ে দিতে টুনটুন না। ইচ্ছে তখনও রাগ আর দুঃখে স্তব্ধ মেয়ের দিকে তাকে কঠিন গলায় বলে ওঠে, ধৃতি কোথায়? তোমার আপু কোথায় ধীরা? ইরহা সরল চোখে তাকিয়ে দাদির কাঁধে মুখ লুকিয়ে বলে, ছায়ু পাপাকে ছাড়িয়ে দিচ্ছে মাম্মা। খুন্তি হাতে ইচ্ছে রেগে মেগে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বাকি রান্নাটা রোকসানাকে করতে বলে। মা, রান্নাটা তুমি করো, আমি এখনই আসছি। ছোট মেয়ে ইরহা মায়ের এমন রণমূর্তি দেখে চুপচাপ দাদির কোলে গুটিসুটি মেরে থাকে। বাবা তোর বন্ধ, ছাড়িয়ে দিতে দিদি। বেডরুমে ধূসর চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। শান্ত মুখে নিজেকে ছেড়ে রেখেছে। ছোট ধৃতি বাবার চোখের আইলাইনার লাগাতে ব্যস্ত। 2 হাতে একেবারে চোখের চারিদিকে ঘষে ঘষে লেপটে দিচ্ছে আইলাইনারের মোড়া পলেপ। কিছুটা ঘেটে গেছে, তবুও ধূসর চুপচাপ বসে আছে। মেয়ের সব কাণ্ড কারখানা যেন নির্ভার হয়ে সহ্য করছে। ঠিক তখনই দ্রুত পায়ে ইচ্ছে ঘরে এসে দ্রুতির হাত টেনে বিছানা থেকে নিচে নামিয়ে দেয়। দ্রুতির হাতে তখনও আইলাইনারের ঢাকনাটা ধরে। ইচ্ছের এমন রাগী চেহারা দেখে হাত থেকে ঢাকনাটা ফেলে দেয় দ্রুতি। পড়ে গিয়ে সেটা গড়িয়ে পড়ে বিছানার নিচে। মায়ের এমন রাগী চেহারা দেখে দ্রুতি চমকে ওঠে, সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেয় ভয়ে। ধূসর তড়াক করে মেয়ের কান্না শুনে চোখ খুলে তাকায়। কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থাকে, তারপর ইচ্ছের দিকে চোখ রাঙিয়ে ওঠে। কাঁদতে থাকা দ্রুতিকে বুকের কাছে টেনে নেয় আর ঠান্ডা স্বরে ইচ্ছেকে বলে ওঠে, পাগল হয়েছিস তুই? আমার মেয়েকে কাঁদাস? কত বড় সাহস! ইচ্ছে চোখ বড় করে তাকায় ধূসরের দিকে। অবাক না হয়ে পারে না। কিছুক্ষণ চুপ থেকে অভিমান নিয়ে বলে,
পেটেরগুলো আপনার মতো হবে জানলে জীবনেও সেদিন এই কাজ করতাম না। ছোটকে ওয়াটারপ্রুফ লিপস্টিক পরিয়ে দিয়েছে। এগুলো কিভাবে উঠবে? সারা দিন আমি খেটে মরি, আপনি তো কিছুই করেন না। খেতে বসলে জ্বালায়, ঘুমোতে গেলে জ্বালায়, সামনে আমার মেডিকেল পরীক্ষা, পড়তেও পারি না ঠিক মতো। আপনি থাকেন আপনার মেয়েদের নিয়ে, আমি তো কাটা এখন, আমাকে আর সহ্য হয় না আপনার। মায়ের কণ্ঠে ঝাঁস কথা শুনে দ্রুতি ফুপিয়ে কেঁদে উঠে আবার। নাক মুখ লাল হয়ে আসে কান্নায়। ধূসর আবার ইচ্ছের দিকে তাকায়। আমার প্রিন্সেসকে কাঁদাবি না ইচ্ছে, নিচে যা দ্রুত, কুইক। ইচ্ছের রাগে অভিমানে ঘর থেকে বেরিয়ে যায়। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের চলে যাওয়ার দিকে। মেয়ের চোখের পানি মুছে দিয়ে ধূসর কোমল স্বরে ফিসফিসিয়ে বলে, আপনার জন্য আমার মা কষ্ট পেল, এখন এই অভিমান কিভাবে ভাঙাই বলো তো প্রিন্সেস। দ্রুতি তখনই বাবার গাল ধরে টেনে নেয়, একটা আদুরে চুমু খেয়ে বলে, বাবা আদল করে। মেয়ের এমন কাণ্ডে ধূসরের চোখে মুখে হাসি ফুটে ওঠে। মেয়েকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় ইচ্ছের পিছে। এদিকে লিভিং রুমে বসে ইরহা আর তাহসিনের ছেলে আহিয়ান খেলছে। পাওয়ান্সের একটা ছোট খেলনা নিয়ে টানাটানি এক পর্যায়ে হঠাৎ করেই আহিয়ান কামড় বসায় ছোট্ট ইরহার হাতে। মুহূর্তে ইরহা সারা লিভিং রুম কাঁপিয়ে কেঁদে ওঠে। ইরহার কান্নার শব্দ শুনে রফিক তালুকদার তড়িঘড়ি করে ভেতর থেকে বেরিয়ে আসে। নাতনির কান্না থামাতে গিয়ে অস্থির হয়ে পড়েন তিনি। নানু ভাই, কি হয়েছে? কান্না করছো কেন? এরই মধ্যে উপরের দিক থেকে নেমে আসে ধূসর কোলে বড় মেয়ে দ্রুতি। নিচে নেমেই ধূসর থমকে দাঁড়ায়, চোখে চোখ যায় কাঁদতে থাকা ছোট মেয়ের দিকে। দ্রুত পায়ে কাছে গিয়ে দেখে ইরহার চোখে পানি, ডান হাতে কামড়ের দাগ স্পষ্ট। পাশের সোফায় আহিয়ান দাঁত বের করে হাসছে যেন কিছুই হয়নি। ধূসর ইরহার হাত ধরে দেখে, এইটা করেছো কেন আহিয়ান? তোমার আপু হয়তো। আহিয়ান দাঁত বের করে বলে, খেলনাটা দেয় না নানু। অস্পষ্ট সুরে ধূসরের দিকে তাকিয়ে ইরহা কাঁদতে কাঁদতেই বলে, আয়না ছিল, আমি আগে পেয়েছি। মেয়ের কান্না দেখে ধূসর ইরহাকে নিজের অন্য হাতে জড়িয়ে নেয়, কিন্তু দ্রুতি যমজ হওয়ার দরুন এবং সংবেদনশীল মিল থাকার কারণে ছোট্ট বোনকে কাঁদতে দেখে নিজের কান্না ধরে রাখতে পারে না। সেও হু হু করে কেঁদে ওঠে। ধূসর দুই মেয়েকে দুদিকে কোলে নিয়ে বারবার বলে, আচ্ছা থামো, বাবা এখানে আছে তো, কিছু হয়নি। হ্যাঁ, আমি অনেকগুলো খেলনা এনে দিব। কিন্তু কান্না থামে না কারো। রান্নাঘর থেকে এসব ইচ্ছে চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে, মুখ শক্ত করে শুধু চেয়ে থাকে। ইচ্ছেকে কষ্ট দিয়েছে না, এইবার বুঝবে কত মজা। মেয়েদের কান্না থামাক, এখন ইচ্ছে আশেপাশেও যাবে না। এইদিকে সবাই মিলিয়ে দু বোনের কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হতে থাকে। দু বোনকে নিয়ে ধূসর সারা লিভিং রুম ঘুরে বেড়ায়, তাতেও লাভ হয় না। কানের কাছে দুজন একাধারে কেঁদেই চলছে, কি করবে ভেবে পায় না ধূসর। এদিকে কাঁদতে কাঁদতে মেয়ে দুটো হেসকি তুলে ফেলেছে, চোখের পানি নাকের পানি। ধূসরের পাঞ্জাবির অবস্থা খারাপ। পরিস্থিতি বেগতি হতে দেখে ধূসর মনে মনে ইচ্ছেকে সরি বলে, তারপর চিল্লিয়ে ডেকে উঠে ইচ্ছেকে মেয়েদের সামলানোর জন্য। অন্ধকার একটা ঘরের নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে মীরা। চারপাশে থমথমে নীরবতা, শুধুমাত্র ছাদ থেকে ঝুলে থাকা একটা আধপোড়া বাল্ব অন্ধকার ঘরটাকে মৃদু আলোয় ফাঁদে ফেলেছে। মীরার গায়ের পোশাক ছেঁড়া, চুল এলোমেলো, মুখে অসংখ্য আঁচড়ের দাগ, ঠোঁট কেটে রক্ত জমে আছে, হাত পায়ে কালশিটের দাগ, ফোলা চামড়া যেন বর্বরতার নীরব ইতিহাস গাথা। আজ 3 দিন না খেয়ে না পানি পেয়ে অনাহারে শুষ্ক ঠোঁটে মীরা ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। শরীরটা মাঝে মাঝেই খেঁচিয়ে ওঠে, কিন্তু চোখে এখনো এক ফোঁটা ঘুম নেই, শুধু অন্তত ক্লান্তি আর অবর্ণীয় যন্ত্রণা। স্বামী নামক নরপশুটার কোনো খোঁজ নেই, যেন একটা ভয়ঙ্কর নরকে আটকে আছে মীরা। এক সময় যে মেয়ে ধূসর নামের ছেলেটার জন্য পাগল ছিল, সেই মীরাই একদিন নিজের লোভ আর মায়ের স্বপ্ন পূরণে বেছে নিয়েছিল জোর্জ নামের এক ধনী আমেরিকানকে। মারিয়া বেগম অর্থলোভে এতটা অন্ধ, একটিবারও মেয়ের ভবিষ্যতের কথা ভাবেননি। ভালো সম্বন্ধ এসেছে, প্রবাসী ছেলে, টাকা আছে আর ভালোবাসা, তা দিয়ে কি হবে?
এইসব কথাই আজকে মীরা সদূর আমেরিকায় বিয়ের প্রথম কিছুদিন সব ঠিকঠাক চললেও এসব আসল রূপ প্রকাশ পায় জোসের। ধীরে ধীরে শুরু হয় গালিগালাজ, শারীরিক নির্যাতন, তারপর পাসপোর্ট কেড়ে নেওয়া, ফোন বন্ধ। মীরার পৃথিবীটা যেন একটা অন্ধকারের খাঁচায় বন্দী হয়ে পড়ে। মীরার সাথে এমন কেন করছে জোস সেটাই এখনও জানে না মীরা। জানার কোনো রাস্তা রাখেনি জোস স্কুল। মীরা শুয়ে শুয়ে ফিসফিস করে ডাকছে, জর্জ পানি দাও, একটু পানি। কিন্তু চারিদিকে নিস্তব্ধতা, কথাও কোনো সাড়া নেই। এমনকি কেয়ারটেকার বা প্রতিবেশীরাও যেন অদৃশ্য। এইদিকে অন্য ঘরে জোস ফোনে কথা বলে বেড়াচ্ছে দাঁড়িয়ে। ও পাশ থেকে কে কথা বলছে শোনা যায় না, কিন্তু কথার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সম্পর্ক ঘনিষ্ঠ, পুরনো বন্ধু। গলা নিচু করে জোস বলে ওঠে, সে এখনো বেঁচে আছে, যদি সম্ভবত বেশি সময় নয়। মেয়েটা এখন ভেঙে পড়েছে, যেমন তুমি বলেছিলে ঠিক তেমনই। তারপর কিছুক্ষণ থেমে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আবার বলে, সব ঠিক আছে, যেমনটি তুমি বলেছিলে। সবকিছু শেষ না হওয়া পর্যন্ত থাকবো না ডক্টর তালুকদার। আকাশে আজও মেঘ, ঘন ঘন বাস পড়ছে দূরে কোথাও। জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। বেডরুমের নিস্তব্ধ হালকা ড্রিম লাইটের আলোতে ঘরটা জ্বলজ্বল। ইচ্ছে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ধূসর বেডরুমে ঢুকে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে এসেছে দাদির ঘরে। দরজাটা বন্ধ করে সোজা তাকায় বিছানার দিকে। আলো আধারে চোখ পড়ে। ইচ্ছে এক পাশ হয়ে ঘুমিয়ে আছে, চুপচাপ নড়চড় করছে না। পিঠটা দেখা যাচ্ছে, এক পাশে চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় বালিশে ছড়িয়ে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বিছানায় উঠে পড়ে। ইচ্ছের গা ঘেঁষে শুয়ে পড়ে। মেয়েটা তার বুকে না ঘুমালে নাকি ঘুম আসে না, অথচ সে আজকে ঘুমিয়ে পড়েছে ধূসরকে ছাড়াই। ভেবেই ধূসর দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা যে ভীষণ রকম অভিমান করেছে ধূসর বুঝতে পারে। চোখ বন্ধ করতে না করতেই ধূসর টের পায় ইচ্ছে কাঁপছে নরমভাবে, ক্ষণে ক্ষণে যেন কান্না গোপন করছে। ধূসর নিঃশব্দে চোখ মেলে, ঠোঁট শক্ত করে, তারপর তাড়াতাড়ি ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। সত্যি চোখে পানি, মুখটা ফোলা, কাঁদতে কাঁদতে ঘুমাতে চেয়েছে হয়তো। ধূসর উঠে বসে, নিজের কোলে তুলে নেয় ইচ্ছেকে, গলায় সেই পুরনো অসহায়তা। ঘুড়ি, কাঁদছিস কেন সোনা? রাগ হয়েছে? সরি তো, আমার প্রিন্সেস কাঁদছে। তখন যদি তোকে কিছু না বলতাম ও থামতো না সোনা। এইবার কান্না থামা, আমার কিন্তু ব্যথা করছে বুকে তোর কান্নায়। ধূসর বলেই ইচ্ছেকে বুকের সঙ্গে চেপে ধরে, কিন্তু ইচ্ছে হঠাৎ ধূসরকে ধাক্কা দিয়ে উঠে বসে, চোখে রাগ, জেদ আর কষ্ট। মেয়েকে থামানোর জন্য আপনি আমায় কষ্ট দেবেন? আমার জন্য ভালোবাসা শেষ, আমি বুঝতে পেরেছি। পেটে আমি রাখলাম, অথচ দেখতে আপনার মতো, জ্বালায়ও আপনার মতো। তাদের কান্না থামাতে নাকি আমাকে কষ্ট দিতে হবে। আমি এখন কোথায় যাব বলুন তো? ধূসর চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হালকা হেসে ঠোঁটে চুমু খায় ইচ্ছের। তাহলে ওদের একটা ভাইয়ানি, যে তোর মতো দেখতে হবে, তোর সব কথা শুনবে, তখন আর তো অভিযোগ থাকবে না। বল। ইচ্ছে গোস হয়ে বলে, লাগবে না আর। এই দুইটার জ্বালায় বাঁচি না। আবারও দূরে সরুন, আপনি আমায় কষ্ট দিয়েছেন। ধূসর আর কিছু না বলে কোলে তুলে নেয় ইচ্ছেকে। নরম শাড়ির আঁচল বুকের ওপর পড়ে আছে। ইচ্ছে নিজেদের বেডরুম থেকে বেরিয়ে ধূসর ইচ্ছের বারান্দার দিকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ধূসর ইচ্ছের কপালে, গালে, নাকে চুমু খেতে থাকে উন্মাদের মতো। এমন সময় ইচ্ছের বারান্দার দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরে। বৃষ্টি পড়ছে, চারপাশে ঝিঝি শব্দ। দূরে বিদ্যুৎ চমকে উঠে। ধূসর কাঠের সেই সিঙ্গেল চৌকিতে ইচ্ছেকে নামিয়ে কানে কানে দুষ্টুমি স্বরে বলে, চোখ মুখ যেভাবে লাল করে কাঁদিস আমার ইচ্ছে ঘুরি, ওদের ভাই আনতেই হবে এজন্য। মেয়ে আই বলেই ইচ্ছের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইচ্ছে চোখ বন্ধ করে নেয়। বাহিরে আজও সেদিনের মতো ঝুম বৃষ্টি। এক রাত আর এক অভিমানী ভালোবাসা, আর একজনের বুকে জড়িয়ে তার প্রিয় ইচ্ছে ঘুরি। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।